ডিয়ার লার্নার্স, আপনারা যারা রেলওয়ে পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় বা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের এখন মহা চিন্তা এই রিটেন পরীক্ষাতে কি করা যায়। বিশেষ করে ইংরেজির কিছুই বুঝতেছি না। তো এই সমস্ত বিষয় নিয়ে ইংলিশের ট্রিটমেন্ট করার জন্য আজকে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম কর্তৃক আয়োজিত এই যারা রিটেন পরীক্ষার্থী তারা অনেক টেনশনে আছে এবং পেরেশানিতে আছে, তাদের টেনশনটাকে দূরীভূত করার জন্য আমি হাজির হয়েছি আলম স্যার। ইনশাআল্লাহ ইংরেজির যে রিটেন পার্ট, এখানে ভালো একটা মার্ক পাওয়ার জন্য যা যা করণীয় সে জিনিসগুলো আমরা আজকে আপনাদের দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, উপভোগ করবেন, আশা করি আপনারা উপকৃতও হবেন। আর এজন্য ইঞ্জিনিয়ার্স কোচিং হোম বাংলাদেশের সর্ববৃহৎ একটা কোচিং সেন্টার বা কোচিং প্রোগ্রাম ফর ডিপ্লোমা সার্ভিস হোল্ডার, যারা ডিপ্লোমা কমপ্লিট করার পর যারা উপসহকারী প্রকৌশলীর জন্য চাকরি করতে চাচ্ছেন, তাদের জন্য একটা আস্থার আশ্রয়স্থল একটা কোচিং হোম হচ্ছে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম। আর সেই ইঞ্জিনিয়ার্স কোচিং হোম যেহেতু এই ফ্রি ক্লাসের আয়োজন করেছে, হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ যাতে সার্থক হয় তার জন্য যে এই ক্লাসের আয়োজন করেছে, এজন্য আমরা ইঞ্জিনিয়ার্স কোচিংকে কৃতজ্ঞতার স্বরূপ দুইটা কাজ করব। নাম্বার ওয়ান, আমরা লাভ রিয়্যাক্ট দিয়ে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের এই পেজ বা গ্রুপের সাথে যুক্ত থাকলাম এবং আমি আমার ভালোবাসাটা প্রকাশ করলাম লাভ রিয়্যাক্টের মাধ্যমে। দ্বিতীয়ত, এই ভিডিওটা দেখে যেহেতু আপনি উপকৃত হবেন, আপনি অপর ভাই বোনকেও দেখার জন্য উপকারের উদ্দেশ্যে এই ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে রাখবেন, ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। আপনার বিভিন্ন বিষয় জানার জন্য বা সমস্যা হলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে অন্যদেরকে জানানোর জন্য আপনাদের আহ্বান জানানো হলো, অনুরোধ জানানো হলো। আর শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিলে আপনি পরবর্তীতে এটা আপনি দেখতে পারবেন এবং আপনার অনেক হেল্পফুল হবে বলে আশা করি। সো ডিয়ার লার্নার্স, আমরা এই বিপিএসসির যেহেতু এটা রেলের পরীক্ষা হচ্ছে, সে রেলেরকে কেন্দ্র করেই আলোচনা করা হবে, তবে অন্য অন্য রিটেন পরীক্ষার জন্য আমরা এটা থেকে অনেক অনেক হেল্প পেয়ে যাব ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকের ইংরেজির কিভাবে ইংরেজিতে ভালো কিছু করা যায় সেই ট্রিটমেন্ট ক্লাসে চলে যাব। লেটস গেট স্টার্টেড। ডিয়ার লার্নার্স, লিখিত প্রস্তুতির ফ্রি ইংরেজি ক্লাস, সাথে আছি আমি আলম স্যার। আমরা এখনই শুরু করে দিলাম আমাদের এই লিখিত পরীক্ষা থেকে কি আসবে। ফার্স্ট টাইম উই হ্যাভ টু নো ইংলিশ সিলেবাস। যদি পথ জানা থাকে, পথ দিয়ে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবেন সহজে। তো আমরা একটু ইংলিশ সিলেবাসটা জেনে নেই। লিখিত সিলেবাসের মধ্যে ইংরেজি যেটা থাকবে 20 মার্কস, এভরিবডি নোস ইট। এই 20 মার্কসের মধ্যে আমাদের লেটার থাকবে, একটা লেটার থাকবে 5 মার্ক। লেটারের বিষয়টা একটু বলি। লেটার 3 ধরনের লেটার থেকে 2 ধরনের লেটার পরীক্ষাতে আসবে। নাম্বার 1, ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার দ্যাট মিনস বন্ধুর কাছে বা বাবা মার কাছে পত্র। সাপোজ আপনাকে বন্ধুর কাছে একটা পত্র লিখতে হতে পারে, দ্য রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং অ্যাবাউট ইয়োর এইম ইন লাইফ অর ফিউচার প্ল্যান, এটা আপনি একটা লিখতে পারেন। অথবা রাইট এ লেটার টু ইয়োর প্যারেন্টস, আপনার পিতামাতাকে একটা পত্র লেখেন অ্যাবাউট ইয়োর জব লাইফ, চাকরির জীবনে আপনি কেমন কাটাচ্ছেন সেটা নিয়ে মা বাবাকে চিঠি লিখতে পারেন। এটাকে বলে ইনফর্মাল লেটার। বাবা মাকে বা বন্ধুকে, ছোট ভাই বোনকে চিঠি লেখাটাকে বলা হচ্ছে ইনফর্মাল লেটার। আর একটা বলা হচ্ছে ফর্মাল লেটার। এই ফর্মাল লেটার আমরা লিখতে পারি দেখা যাচ্ছে মেয়রের কাছে, চেয়ারম্যানের কাছে, অথবা আপনাকে বলবে যে একটা হেডমাস্টারের কাছে চিঠি লিখতে বলতে, মানে দরখাস্ত লিখতে বলতে পারে, এটাকে বলে ফর্মাল লেটার। আর এক ধরনের লেটার আসতে পারে যেটাকে নোটিশ আকারে, সাধারণত আপনার এলাকার কিছু প্রবলেমকে হাইলাইটস করে বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকার এডিটর, দ্যাট মিনস সম্পাদকের কাছে আপনি অনুরোধ জানাচ্ছেন যে এই আর্টিকেলটা, এই তথ্যটা লেখার জন্য, এভাবে তাকে বলে নোটিশ। নোটিশ আকারেও লিখতে আসতে পারে, যাকে বলে নোটিশ বলতে যেতে এডিটরের কাছে যে চিঠি লেখা আর কি, এডিটরের কাছে চিঠি লেখা। তো ডিয়ার লার্নার্স, 3 পদ্ধতিতে আমাদের চিঠি আসতে পারে, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার আর এডিটর সম্পাদকের কাছে চিঠি লেখা। তো এই লেটার যে কোনো 2টা আসবে। তো 2টার মধ্যে বন্ধুর কাছে লেখা এটা আসবে, আর হয় অ্যাপ্লিকেশন দেবে
না হয় এডিটরের কাছে লিখতে বলবে, এই দুটা থেকে যে কোনো একটা আসবে। তো আপনারা যারা একটু ইংলিশ কঠিন মনে হয়, আপনারা বন্ধুর কাছে বা বাবা মার কাছে লেটার লেখার কথা বলা হলে সেইটা লিখবেন। মার্ক হচ্ছে 5। আমি কিছুক্ষণ পর ডেমো দেখাই দেবো। নেক্সট আমাদের আসবে কম্প্রিহেনশন। এটা নিয়ে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে যে কী ব্যাপার, কম্প্রিহেনশন থেকে কীভাবে করব, অথচ এটা অত্যন্ত সহজ ব্যাপার। কারণ আপনি ক্লাস 6 to 10 অথবা 5 to 10 যদি আমি বলি, কারণ এখন 5-এ ওইগুলো আপনারা যখন পড়াশোনা করেন তখন ছিল, এখনও আছে। একটা প্যাসেজ দেয়, সেই প্যাসেজ থেকে 5টা কোশ্চেন দিয়ে দেয়, সেই 5টা কোশ্চেনের আনসার লিখতে হয়। এটা আহামরি কোনো কঠিন বিষয় না, কারণ আপনি ইংলিশ ফার্স্ট পেপারে 6 থেকে 10 পর্যন্ত যে আপনার ইংলিশ ফার্স্ট পেপার ছিল, প্যাসেজ দেওয়া থাকতো, সেখান থেকে 5টা কোশ্চেনের উত্তর দেওয়ার প্রয়োজন হতো। তাকে বলা হচ্ছে কম্প্রিহেনশন থেকে 5টা কোশ্চেন আসবে, আমি আনসার লিখবো, 5 মার্ক পেয়ে যাব ইনশাআল্লাহ। নেক্সট গ্রামার 10। এখন এই গ্রামারের মধ্যে কী কী থাকবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো আসেন, এই টোটাল হচ্ছে আমাদের 20 মার্কস। সো ইংলিশ ক্যারিজ 20 মার্কস। I hope if you follow this video and if you practice, inshallah you can get minimum 15 marks from 20. Out of 20 you may get 15 marks very easily. So ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আজকের ফ্রি ক্লাসে, ফ্রি লাইভ ক্লাসে, যেটা আমাদের যে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম কর্তৃক আয়োজিত আজকের ফ্রি ক্লাসে যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। আলম স্যার, আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর এই মুহূর্তে আপনারা ভিডিওতে লাইক দেন। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা কমেন্টসের মধ্যে জানাইতে পারেন। আর শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দিতে বলার জন্য অনুরোধ করছি। আপনি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। ডিয়ার লার্নার্স, আমাদের গ্রামারের ক্ষেত্রে আমাদের কি কি আসতে পারে, যে 10 মার্কস যে গ্রামার থাকবে, এই 10 মার্কসের মধ্যে কি কি থাকতে পারে আমরা একটু দেখি। এই বর্তমানে দেখা যাচ্ছে যে 10 মার্কের গ্রামারের জন্য থাকতে পারে আমাদের যে গ্রামাটিক্যাল আইটেমস, তার মধ্যে থাকতে পারে প্রিপজিশন। এখানে আমি আপনাদের একটু বলে দেই, ওনারা 2 পদ্ধতিতে, বিপিএসসি 2 পদ্ধতিতে আপনাকে এই রিটেন পরীক্ষার আয়োজন করতে পারে। সাপোজ 5টা প্রিপজিশন দিয়ে দিল 5 মার্ক, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে দিল 5টা, ওটাতে মেক সেন্টেন্স করতে বলতে পারে, এই 10 মার্ক। অথবা প্রিপজিশন 5 মার্ক দিল আর 5টা কারেকশন দিয়ে দিল, কারণ কারেকশন দিলে সকল গ্রামার ওর মধ্যে আছে, এভাবে তারা করতে পারে। অথবা টোটাল 10টা কোশ্চেন দিল 10টা আইটেম থেকে, ধরেন প্রিপজিশন থেকে দিল 1টা বা 2টা, আর্টিকেল থেকে 1টা দিল, রাইট ফ্রম ভার্ব থেকে দিল, ভয়েস থেকে দিল, ন্যারেশন থেকে দিল, চেঞ্জিং সেন্টেন্স দ্যাট মিনস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে দিল। এরকম করে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেম থেকে মিলে সে 10টা কোশ্চেন বানাইতে পারে। তো আমরা মোটামুটি অল্প কয়েকটা গ্রামাটিক্যাল আইটেম দেখাই দিচ্ছি, এগুলো আপনারা একটু টাচে থাকবেন। টাচে থাকলে অবশ্যই আপনি টচে জিতবেন। এই জন্য টচে জিততে হলে টাচে থাকতে হবে। তাহলে আমরা প্রিপজিশনটা শিখবো, অবশ্যই অনেকে শিখেছেন। রাইট ফর্ম অফ ভার্ব, দেন আমাদের জানতে হবে ভয়েস, ন্যারেশন, কারেকশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, অ্যান্ড ফাইনালি চেঞ্জিং সেন্টেন্স। এই কয়টা গ্রামার, এই 6-7টা গ্রামাটিক্যাল আইটেম যদি টাচে থাকেন অবশ্যই আপনি টচে জিতবেন। তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব পরে, গ্রামারটা আলোচনা হবে পরে। প্রথমত আমাদের এই রিটেনে মানে প্রিলিতে যারা টিকছেন, রিটেন প্রত্যাশী যারা আছেন, তাদের একটা ভীতিকর অবস্থা হলো, ভয়ের কারণ হলো কম্প্রিহেনশন থেকে কিভাবে আনসার আমি সেট করব আর লেটার থেকে কিভাবে আনসার করব, এগুলো নিয়ে তারা পেরেশান। এই উম্মত পেরেশান হয়ে গেছে, সেই উম্মতকে পেরেশান থেকে দূর করার জন্য কি কি করা যায় সেটার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখছি। ইঞ্জিনিয়ার্স কোচিং হোম অব্যাহত রাখছি, আপনার পাশে রয়েছে। সো চলুন আমরা শুরু করি আমাদের রিটেন পার্টের যে রিটেন আইটেম আছে সেগুলো। আমরা প্রথমে জেনে নিব একটা লেটার কিভাবে লেখা হয়। ধরুন আমি একটা ডেমো দিছি, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট লোড শেয়ারিং ইন ইউর লোকালিটি, বা এইভাবে একটা আসবে, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট লোড শেয়ারিং ইন ইউর লোকালিটি, আপনার এলাকায়। এটা কিন্তু বিপিএসসির একটা পরীক্ষাতে আসছে, আমি সেটাই আলোকে লিখছি। এই কোশ্চেনটা আসছিল, এটা আসছিল লেটারটা। আপনার এলাকায় লোডশেডিং হচ্ছে, প্রায় লোডশেডিং হয়, তার বর্ণনা দিয়ে আপনার বন্ধুর কাছে একটু জানাইতে পারেন। ধরুন আমি এখানে লিখে দিলাম, এখানে প্রথমত আপনি একটা ডেট দিবেন। আমি একটা
এখানে ডেমো একটা ডেট দেওয়া আছে 4/5/2025। আপনি ওই পরীক্ষার তারিখ দিতে পারেন বা অন্য যে কোনো একটা ডেট দিতে পারেন। প্রথমে ডেট দিবেন, পরে ধরেন আমি এখানে লিখেছি ডুয়েট গাজীপুর, যেহেতু আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস স্টেড ডুয়েট এরিয়া ইন গাজীপুর, দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন ডুয়েট গাজীপুর। আপনি আপনার মতো করে একটা নাম দিতে পারেন। তাহলে আমরা প্রথমে দেবো ডেট, দেন আমরা দিব হচ্ছে একটা ঠিকানা, তারপরে ধরেন দিলাম আমি ডিয়ার অনিক। যদি আপনার ওখানে লেখা থাকে নাম দুজনের মেনশন করা থাকে তাহলে আপনি নাম দিবেন, আর যদি লেটারে নাম না থাকে আপনি লিখবেন ডিয়ার XYZ অথবা ABC, এরকম লিখতে পারেন। আমি একটা নাম দিলাম ডিয়ার অনিক। টেক মাই কর্ডিয়াল লাভ, আই হোপ ইউ আর অল ওয়েল, আই অ্যাম অলসো ইন দ্য সেম ওয়ে, I received your letter yesterday. Thank you for your sweet note. Please write to me now and then. In your last letter, you have wanted to know about load shedding in my locality. Now I am writing to you. এই জিনিসটা আপনি যে কোনো লেটারে লিখতে পারবেন, আপনি যে কোনো লেটারে এটা লিখতে পারবেন। ইন ইউর লাস্ট লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, যেমন এখানে আমি লোডশেডিংটা দিছি, আপনি এই লোডশেডিংটা বাদ দিয়ে এখানে যে টপিকসটা আসবে, ধরুন লোডশেডিং না এসে অন্য কিছু আসছে, ধরুন আসছে এইম ইন লাইফ সম্পর্কে, তাহলে আপনি এখানে এইম ইন লাইফটা লিখবেন, তাহলে বাকি সব অংশ সেম থাকবে। ফর এক্সাম্পল আমি একটু বাংলা করে দিচ্ছি, ডিয়ার অনিক, প্রিয় অনিক, টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিও, আই হোপ ইউ আর অল ওয়েল, আমি আশা করি তোমরা সকলে ভালো আছো, আই অ্যাম অলসো ইন দ্য সেম ওয়ে, আমিও একই রকম আছি, মানে আমিও ভালো আছি, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, থ্যাংক ইউ ফর ইউর সুইট নোট, তোমার এই সুন্দর লেখার জন্য তোমাকে ধন্যবাদ, প্লিজ রাইট টু মি নাও অ্যান্ড দেন, আমাকে মাঝে মাঝে দয়া করে লিখো, নাও অ্যান্ড দেন মানে মাঝে মাঝে, ইন ইউর লাস্ট লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তোমার গত চিঠিতে, শেষ চিঠিতে তুমি জানতে চেয়েছো অ্যাবাউট ড্যাশ, যে টপিক্সটা আসবে সেই টপিক্সটা এখানে লিখে দেবো, নাও আই এম রাইটিং টু ইউ, আমি এখন তোমাকে লিখতেছি। এইটুকু অংশ যে কোনো লেটারের প্রথমে লিখতে পারবেন, দুই একটা বাদে। যেমন একজনের বাবা মারা গেছে, এখন তাকে তো আর এইভাবে প্রথমে তো তাকে শকিং নিউজ জানাই হবে, তাই না? তো তখন আর এই জিনিসগুলো একটু হালকা চেঞ্জ আনতে হবে। বাট যে আপনার বন্ধু চাকরি পেয়েছে, সাপোজ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস গট এ জব, নাও রাইট এ লেটার কনগ্রাচুলেটিং ফর হিজ ব্রিলিয়ান্ট সাকসেস, তার এই সফলতার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে চিঠি লেখো, তাহলে আমরা শুরুতে এই অংশটুকু লিখতে পারবো। এটা যে কোনো লেটারে, এই ধরনের লেটারে বন্ধুকে লেখার জন্য, ছোট ভাইকে লেখার জন্য, ছোট বোনকে লেখার জন্য এই প্রসেস আমরা গ্রহণ করতে ইনশাআল্লাহ পারবো। দেন আমরা দেখব, ধরেন যে আমরা একটা লেটারের তিনটা পার্ট থাকে। ফার্স্ট পার্ট হচ্ছে আপনার গ্রিটিংস, অভিনন্দন জানানো। সেকেন্ড পার্ট হচ্ছে ওই মিডিল পয়েন্ট, ধরেন আপনার লোডশেডিং আসছে, লোডশেডিং সম্পর্কে কয়েকটা লাইন লিখে দেবেন। আমি যদি একটু লিখে দিচ্ছি অনেক বড় করে লেখা, তো এই জন্য অনেক বেশি তথ্য মনে হচ্ছে, আসলে বেশি তথ্য নয়। আপনার যদি এইম ইন লাইফ আসে, এইম ইন লাইফ সম্পর্কে আপনি কিছু লিখবেন। আপনার বন্ধু চাকরি পেয়েছে, সে চাকরি পেয়েছে যে ধন্যবাদ জানিয়ে তাকে সততার সাথে সে চাকরি করে, আপনি মানে খবরটা শুনে খুব খুশি হয়েছেন, তার আলোকে কয়েকটা লাইন এখানে লিখে দেবেন। কেউ যদি না পারেন 3-4 লাইন লিখে দেবেন। তাহলে আমরা মিডিল পয়েন্টে ওই লেটারের যে জিনিসটা জানতে চেয়েছে সে আলোকে লিখব, আর লাস্টে ফিনিশিং দিয়ে দেব। আমি লোডশেডিং সম্পর্কে এনে জিনিসটা দেখি, দেখেন লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট টপিকস নাও এ ডেজ। এখানে কমাটা হবে না আর কি। লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট টপিকস নাও ডেজ। আমি এখানে যদি টপ টপিকস দিতে পারি তাহলে আপনাদের জন্য তো উপকার হবে। এখানে কমা যেহেতু দিয়ে দিয়েছে, আপনি এখানে দিবেন মোস্ট টপ টপিকস। টপ টপিকস মানে আলোচনার বিষয়। লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য, এখানে দা না দিলেই হবে, এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে। লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট টপ টপিকস নাওডেজ। বর্তমানে লোডশেডিং হচ্ছে একটা সবচাইতে আলোচিত বিষয়। ইলেকট্রিসিটি প্লেস এ ভাইটাল রোল ইন ডেভেলপিং কান্ট্রিজ দিলে ভালো হতো, ডেভেলপিং
দ্য স্ট্যান্ডার্ড অফ এ কান্ট্রি, এটা সমস্যা নেই, এরকম দিতে পারেন। এই যদি না মনে থাকে দিবেন না, আপনি দিবেন ইলেকট্রিসিটি প্লেস এ ভাইটাল রোল ইন দ্য ডেভেলপিং কান্ট্রি, এটা না লিখলে হবে। ইন এ ডেভেলপিং কান্ট্রি এতটুকু না দিলেও আমাদের চলবে, এতটুকু আপনার দেওয়া না দিলেও চলবে। তাহলে ইলেকট্রিসিটি প্লেস আ ভাইটাল রোল ইন ডেভেলপিং কান্ট্রি, একটা উন্নয়নশীল দেশে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট ইট ইজ এ ব্যাড লাক ফর আস দ্যাট, কিন্তু আমাদের জন্য এটা একটা দুর্ভাগ্য বিষয় যে নাও ইট ইজ, বর্তমানে ইট ইজ ডিস্ট্রিবিউট সিরিয়াসলি, সরি এটা কি বলে, ডিস্টার্ব সিরিয়াসলি, এটা মারাত্মকভাবে আমাদের ব্যাঘাত করতেছে, বর্তমানে এটা আমাদের মারাত্মকভাবে ব্যাঘাত করতেছে। ইট কামস অ্যান্ড গোজ ফ্রিকুয়েন্টলি, এটা প্রায় যায় আর আসে, এটা প্রায় যায় আর আসে। ইট ক্রিয়েটস অ্যান আনবেয়ারেবল সাফারিং, আনবেয়ারেবল মানে অসহনীয়, সাফারিং মানে দুর্ভোগ, এটা অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করে। উই শুড ডু সামথিং ইমিডিয়েটলি, আমাদের এখনই এ বিষয়ে কিছু করা উচিত। অলদো, যদিও উই সাবমিটেড অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য অথরিটি টু এনশিওর আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, যদিও আমরা কর্তৃপক্ষের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখেছি এই বিষয়ে, ইট ডিড নট ওয়ার্ক, এটা কাজ করতেছিল না। উই হ্যাভ টু কন্ট্রোল দিস প্রবলেম রাইট নাও, আমাদের এক্ষুনি এই সমস্যাটা সমাধান করতে হবে। গভর্নমেন্ট অ্যান্ড ম্যাচ মিডিয়া শুড ওয়ার্ক টুগেদার টু স্টপ দিস প্রবলেম, সরকার এবং যে মাধ্যম আছে, গণমাধ্যমগুলো আছে, তাদেরকে একত্রে কাজ করা দরকার এই সমস্যার সমাধান করার জন্য। হোয়াট ইজ অ্যাবাউট রিজন, এর কারণটা কি? ডাজ সাস ডিস্টারবেন্স প্রিভেইল দেয়ার, এখানে যে বারবার এই সমস্যার উৎপত্তি হচ্ছে, এই সম্বন্ধে আসলে আমাদের কারণটা কি আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। এই বিষয়ে আপনি কিছু আরও লিখতে পারেন যে পিপল সাফার আ লট, এরকম এই মিডিল পয়েন্টে আমি একটা ডেমো দেখে দিচ্ছি, এরকম যে লিখতে হবে তা কিন্তু নয়। আপনি যদি না পারেন স্বাভাবিকভাবে লিখবেন যে উই আর ফেসিং এ সিরিয়াস প্রবলেম দ্যাট ইজ লোড শেডিং, ইট often comes and goes, অথবা ইট কামস অ্যান্ড গোজ ফ্রিকুয়েন্টলি, স্টুডেন্টস cannot study properly, so we feel very hot in the summer season, so it is a great problem nowadays। এতটুকু লিখে দিয়ে উই শুড কন্ট্রোল দিস প্রবলেম, গভর্নমেন্ট শুড কন্ট্রোল দিস প্রবলেম, এটা লিখে দিয়ে শেষ করে দিলেন। তারপরে আপনি চলে যাবেন কোথায়? আপনি চলে যাবেন আমাদের ফিনিশিংয়ে চলে যাবেন। ফিনিশিং আমরা কিভাবে করব? যেমন নো মোর টুডে, আজ আর কিছু লিখলাম না। কনভে মাই সালাম টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে সালাম দিও। অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং ছোটদের ভালোবাসা দিও। হাউ ইজ ইয়োর লাইফ গোয়িং অন, তোমার জীবন কেমন চলছে, কেমন কাটছে। প্লিজ রাইট টু মি, দয়া করে আমাকে লিখো। আই অ্যাম ওয়েটিং ফর এ রিপ্লাই ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে যে আবার উত্তর পাবো সেই প্রতীক্ষায় রইলাম। ইয়োর লাভিং ফ্রেন্ড কামাল, তোমার প্রিয় বন্ধু কামাল। এই যে ফিনিশিং, এই অংশটাও আপনি যে কোনো লেটারের শেষের দিকে লিখতে পারবেন। তাহলে স্টার্টিং অ্যান্ড ফিনিশিং, এই দুটা পার্ট আপনি মুখস্থ করে রাখবেন, এটা যে কোনো লেটারে লেখা যাবে। আর মাঝখানে মিডল পয়েন্টে আপনি ওই টপিক অনুসারে কয়েকটা 3-4 লাইন 4-5 লাইন লিখে দিবেন। তারপরে একটা আপনি দিবেন কি এনভেলপ দিবেন, যেমন এখানে এরকম করে এখানে দিবেন স্টাম্প। এই হইতে যে লেখে সে হচ্ছে হইতে, ফ্রম আপনি তাকে দিবেন বাম পাশে, আর টু প্রতি প্রাপক যার কাছে আপনি লিখবেন সেটা দিবেন ডান পাশে। অনেকে ভুল, এটা কিন্তু ভুল হয়ে যায় কারো যাদের প্র্যাকটিস না থাকে। তাহলে ফ্রম কামাল হোসেন, ডুয়েট গাজীপুর, আর টু যার কাছে লিখতেছি অনিক আহমেদ, তারপরে আমরা এখানে মিঠাপুকুর রংপুর, এরকম করে একটা লেটার আমরা দেখাইলাম। ডিয়ার লার্নার্স, এই লেটারটা আপনারা কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাইতে পারেন। এই লেটার নিয়ে কারো কোনো ঝামেলা আছে কি না? এই লেটারে যদি কারো কোনো ঝামেলা থাকে, আমার ফোনটা কই, আমার ফোনটা, এইটা নিয়ে কারো কোনো পরামর্শ আছে কি না আমাকে জানাইতে পারেন। আমাদের লাইভ ক্লাসটা কেন করে দেখেন। ডিয়ার লার্নার্স, এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাইতে পারেন। আমরা পরবর্তী তথ্যের দিকে চলে যাব। এরই করেনি
তাহলে আমরা যেটা বোঝাতে চাইছিলাম যে আমাদের সরি, একটা লেটারের রাইটিংয়ের ক্ষেত্রে স্টার্টিং অ্যান্ড ফিনিশিং এটা সেম থাকবে। মিডিল পয়েন্টটা আপনি আপনার মতো করে লিখবেন, 3-4 লাইন আশা করি আপনি পারবেন লিখতে, এটা চর্চা করলে হয়ে যাবে। এটা আপনার লেটার আসতে পারে ইয়াঙ্গার ব্রাদারের কাছে, যেমন রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টু বি সিনসিয়ার ইন হিজ স্টাডিজ। আপনি আপনার ছোট ভাইকে চিঠি লেখেন, সেদিন তার পড়ালেখায় হয়, আন্তরিক হয়। অথবা রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টেকিং এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার লার্নিং। বিভিন্ন ধরনের জিনিস এখানে হতে পারে। তো কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। একজন লেখছে কয় পেজে লিখলে ভালো হয়? লেটার আপনি যদি বড় হয় 2 পেজেই লিখবেন, লেটার 2 পেজে আপনি লিখতে পারবেন। আপনার যদি লেটার 2 পেজে আটকে গেছে নাকি, আচ্ছা 2 পেজে লিখতে গেলে কি হবে, আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই তাহলে আপনার সুবিধা হবে। ধরুন একটা বইয়ের কথাই বলি, ধরেন এই যে একটা খাতা, আপনি কি করবেন, এই পেজ আর এই পেজে লিখবেন, এই পেজ থেকে ওই পেজে যাবেন। মাঝে মধ্যে দেখা যায় কেউ এই পেজে লেখে, পরে আবার উল্টাই যে অন্য পেজে লিখতে হয়। এরকম যেন না লিখি, আমরা লিখব এই যে হচ্ছে খাতাটা, এই পেজ আর ওই পেজ, উল্টানো যেন না লাগে। আপনার যদি ইনফরমেশন বেশি হয় তাহলে 2 পেজ লিখবেন। যেহেতু আপনার এখানে স্টার্টিং আছে, গ্রিটিংস আছে, ইনভেলপ আকারে একটা অ্যাড্রেস দিতে হবে, উপরে ডেট দিতে হবে, আবার খাতায় আপনি মার্জিন করবেন। সুতরাং এটা প্রায় 2 পেজ লেগেই যাবে, 2 পেজ বা 1.5 পেজ তো লেগেই যায়, 1.5 পেজ 2 পেজ। এই জন্য আপনারা যেটা করতে পারেন, এই পেজ আর ওই পেজে লিখবেন আশা করি। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাব। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? একজন লিখছে রেলওয়ে অনলাইন ক্লাস কি শুরু করেছেন? আচ্ছা, রেলওয়ে অনলাইন ক্লাস বলতে আমরা রিটেনের ক্লাসটা শুরু করেছি। রিটেনের যে একটা ফ্রি ক্লাস নিচ্ছি, এই ফ্রি ক্লাসটা আমাদের এখন চলমান আছে। যাই হোক ডিয়ার লার্নার্স, আপনারা অন্যদেরকে এই সুন্দর জিনিস দেখার জন্য, যেটা ইঞ্জিনিয়ার্স কোচিং হোম কর্তৃক আয়োজন করা হয়েছে, অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য ভিডিওটি আপনি শেয়ার করে দেন, আপনার শেয়ার করে আপনার টাইম লাইনেও রেখে দেন। থ্যাংক ইউ। আমরা চলে যাব পরবর্তী আইটেমের কাছে। পরবর্তী আইটেমে যে আপনার একটা কম্প্রিহেনশন, দ্যাট মিনস একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজটা প্যাসেজের আলোকে 5টা কোশ্চেন দিবে। সেই 5টা কোশ্চেনের আনসার লিখবেন কিভাবে, সে বিষয়ে আমরা এখন একটু আলোচনা করব। ডিয়ার লার্নার্স, এ বিষয়ে আপনি একটা টেকনিক অবলম্বন করতে পারেন। যদি দেখেন যে আপনি সময় পাচ্ছেন না, সময় যদি কম পান, তাহলে 5টা যে কোশ্চেন দেওয়া থাকবে, ওই কোশ্চেন যেটা চেয়েছে ওইটা প্যাসেজের কোন লাইনে আছে সেই লাইনটা একটু খেয়াল করবেন, যদি সম্পূর্ণ প্যাসেজ পড়ার সময় না থাকে। আর যাদের সময় থাকবে সম্পূর্ণ প্যাসেজ একটু পড়ার চেষ্টা করবেন। আমরা একটা প্যাসেজ থেকে কোশ্চেন কীভাবে আনসার করতে হয় সেটা একটু দেখতে হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে। তাড়াহুড়া করে আপনি একটু দেখবেন, এতে আপনার উপকার হবে, কখনো এটা হবে না। আর মনে রাখবেন, শর্টকাট ওয়েতে সফলতার কোনো সুযোগ নাই। আর যারা অস্থিরতায় ভোগে ওরা আসলে অনেক ঝামেলায় ভোগে। এই জন্য ভাই, সফল হতে হলে মাথাটাকে স্থির রাখতে হবে। আশা করি আপনারা কথা বুঝতে পারছেন। সো লেটস গেট স্টার্টেড। একটা প্যাসেজ থেকে, মানে কম্প্রিহেনশন এটা বা প্যাসেজ। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন given below. Look, one very conspicuous change in our society is the presence of working women outside the home. One very conspicuous change, conspicuous change মানে হচ্ছে সুস্পষ্ট পরিবর্তন। একটা সুস্পষ্ট পরিবর্তন ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, ইজ যে সেটা হলো কি, দ্য প্রেজেন্স অফ ওয়ার্কিং উমেন আউটসাইড দ্য হোম। ঘরের বাইরে মহিলাদের যে কর্মস্থলে উপস্থিতি বাড়ছে, এই পরিবর্তনটা আমরা এখন দেখতে পাচ্ছি। অফকোর্স, অবশ্যই, ইট হ্যাজ টু বি অ্যাকনলেজ দ্যাট, অ্যাকনলেজ মানে স্বীকার করা, প্রাপ্তি স্বীকার করা। এটা স্বীকার করতে হবে যে উইমেন হ্যাভ অলওয়েজ ওয়ার্কড উইদিন দ্য হাউস হোল্ড।
মহিলারা সর্বদা গৃহে ঘরে কাজকর্ম করত, বাট দিস কমনলি ইজ নট কাউন্টেড অ্যাজ ওয়ার্ক, কিন্তু এটা সাধারণত কাজ হিসেবে গণ্য করা হইতো না। মহিলারা ঘরে যে কাজ করে, অনেক অনেক কাজ করে, কিন্তু এটাকে কাজ হিসেবে গণনা করা সাধারণত হয় না। ইট ইজ আনফর্চুনেট দ্যাট, এটা দুর্ভাগ্য যে উমেন্স রোল ইন এগ্রিকালচারাল সোসাইটিস, কৃষি সমাজে মহিলাদের যে ভূমিকা, এখানে বিষয় হচ্ছে অ্যাজ ইন আওয়ার ভিলেজেস পার্টিকুলারলি ডিউরিং হারভেস্ট টাইম, মানে ফসল উত্তোলনের সময় বিশেষ করে আমাদের গ্রামগুলোতে যেটা দেখা যায় সেই কথাগুলো বলছে, হ্যাভ নট বিন রিকগনাইজড আইদার, তারা যে এত কাজ করে সেই কাজগুলোকে আদৌ স্বীকৃতি দেওয়া হয় না। তারা কি করে? ইন দ্য হারভেস্ট টাইম দে হেল্পড টু দেয়ার হাজব্যান্ডস টু কালেক্ট ক্রপস, ফসল উত্তোলনের ক্ষেত্রে তারা হাজব্যান্ডকে সাহায্য করে। দে মেক পেডি টু রাইস, তারা ধান থেকে কি বলে চাউল তৈরি করে। ইভেন দে এর আগে দে ক্লিন দ্য পেডি, তারা এই ধানগুলোকে কি করে পরিষ্কার করে। এরকম অনেক কাজ কিন্তু করে, হাজবেন্ডকে কিন্তু অনেক হেল্প করে, কিন্তু এই কাজগুলোকে আসলে কাজ হিসেবে গণ্য করা হয় না, এটা বোঝানো হয়েছে এখানে। নেক্সট আমরা যদি দেখি পরবর্তী কোশ্চেন, whether it is due to economic necessity or the urge to establish and individual identity or both, nowadays many women are entering the outside workforce. Whether যা হোক, it is due to economic necessity, অর্থনৈতিক প্রয়োজনের কারণে হোক, or the urge to establish and individual identity, যে নিজেদের পরিচয়টাকে প্রতিষ্ঠা করার জন্যই হোক, অর বোথ অথবা উভয় হোক, যে আমার অর্থনৈতিক কি দরকার, প্রয়োজনীয়তা রয়েছে, ইকোনমিক নেসেসিটি, অর্থনৈতিক প্রয়োজন হোক এবং নিজের পরিচয়টাকে ইস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য হোক, অথবা উভয় ক্ষেত্রেই হোক না কেন, নাওয়াডেজ বর্তমানে মেনি উইমেন আর এন্টারিং দ্য আউটসাইড ওয়ার্কফোর্স, মহিলারা এখন অনেকে বাইরে কর্মস্থলে যোগদান করতেছে। দে আর জয়েনিং এ ওয়াইড রেঞ্জ অফ প্রফেশনস, তারা এখন ব্যাপক আকারে পেশায় যুক্ত হচ্ছে, যোগদান করতেছে। মোর ওভার, অধিকন্তু, ইট ইজ নট অনলি এডুকেটেড ওমেন who are up to work, শুধুমাত্র শিক্ষিত মহিলারাই নয় যে যারা কাজের যোগ্য, শুধু তারাই যোগদান করতেছে না, বাট অলসো উমেন উইথ লিটল এডুকেশন or no education have come to earn and become self-reliant, এক্ষেত্রে অল্প শিক্ষিত, এমনকি কোনো শিক্ষিতই না এমন মহিলারাও কর্মস্থলে প্রবেশ করতেছে। কেন? অ্যান্ড বিকাম সেলফ রিলায়েন্ট মানে আত্মনির্ভরশীল, এবং তারা আত্মনির্ভরশীল হচ্ছে। এই প্যাসেজটা পড়ে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে দ্য ইম্পর্টেন্স অফ উমেন ইন আওয়ার সোসাইটি, অথবা দ্য রোল অফ দ্য উইমেন ফক, মহিলা সম্প্রদায়ের যে ভূমিকা, তাদের যে গুরুত্ব কর্মক্ষেত্রে বা এখন প্রয়োজনের তাগিদে তারা বিভিন্ন, আগে তো কি হতো, মহিলারা শুধু ঘরের মধ্যেই আটকা থাকতো, এখন তারা বাহিরে কর্মস্থলে যোগদান করতেছে, সেই বিষয়ে প্যাসেজটা আলোকপাত করা হয়েছে। তো আমরা এই বিষয়ে আমরা 5টা কোয়েশ্চেন দেখব। এই 5টা কোয়েশ্চেন আপনারা যদি দেখেন কিভাবে লেখা আছে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নোটিসেবল চেঞ্জ ফাউন্ড ইন আওয়ার সোসাইটি? একটু বাংলাও করতে হবে, কারণ আমরা অনেকে বাংলা করতে পারি না, বিধায় কোশ্চেনটা কি বলছে সেটা খেয়াল করতে পারি না। নোটিসেবল সেটা হচ্ছে উল্লেখযোগ্য। হোয়াট ইজ দ্য নোটিসেবল চেঞ্জ? উল্লেখযোগ্য পরিবর্তন। ফাউন্ড দেখা যাচ্ছে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। কি ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন আমাদের সমাজে দেখা যাচ্ছে? তো এরকম যদি হোয়াট দিয়ে প্রশ্ন করা থাকে, পরেরটাও আমাদের আছে হোয়াট ইজ আনফর্চুনেট অ্যাবাউট দ্য রোলস অফ উমেন ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে মহিলাদের যে ভূমিকা, সেই ভূমিকা যে কোন ভূমিকাটা আনফর্চুনেট, দুর্ভাগ্যবশত হয়ে গেছে, যে সেই তাদের ভূমিকা হিসেবে গণনা করে না, এটাই দুর্ভাগ্যবশত, সেটা কোন জিনিসটা? হোয়াট মেক উমেন
এন্টার দ্য আউটসাইড ওয়ার্কফোর্স, কোন বিষয়টা মহিলাদেরকে ঘরের বাইরে কাজ করার জন্য পাঠিয়েছে বা তারা কেন যাচ্ছে। তারপরে হু আর নাও কামিং আউট অফ দেয়ার হাউজেস টু কামিং আউট অফ দেয়ার হাউজেস টু আর্ন অ্যান্ড বিকাম ইন্ডিপেন্ডেন্ট। এখানে বলছে কোন মহিলারা তাদের ঘরের বাইরে আসতেছে, উপার্জন করতেছে এবং স্বাধীন হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। কোন ধরনের মহিলারা? ওই যে আমরা বলছিলাম শিক্ষিত মহিলারা অথবা লিটল এডুকেশন, অল্প শিক্ষিত আছে, ইভেন নো এডুকেশন, কোনো শিক্ষা নাই, সেই সমস্ত মহিলারা এখন আসতেছে। লাস্ট একটা কোয়েশ্চন বলছে মেনশন সাম অফ অ্যাক্টিভিটিস ডান বাই আওয়ার রুরাল ওমেন ডিউরিং হারভেস্ট টাইম। ফসল উত্তোলনের সময় আমাদের রুরাল ওমেন মানে গ্রাম্য মহিলারা যে সমস্ত কাজকর্ম করে থাকে সেগুলো উল্লেখ করো, কিছু উল্লেখ করো। এটা আমাদের নিজের থেকে লিখতে হবে। তার মানে দেখা যাচ্ছে এরকম করে 5টা কোশ্চেন থাকে, ভাগ্য যদি সহায় থাকে দেখা যাচ্ছে 5টা কোশ্চেনই আপনার ওই প্যাসেজ থেকে দিয়ে দেয়, আর একটা কোশ্চেন সামান্য একটু তথ্য নিজের থেকে বানায় লিখতে হয়। যারা ভালো পারে তারা তো অনেক হেল্পফুল হয়ে যায়, যারা পারে না তাদের জন্য এটা ছেড়ে দিতে হয়। তো ডিয়ার লার্নার্স, এরকম কোশ্চেন থাকলে আমরা কীভাবে মূলত আনসার করব? ফার্স্ট উই হ্যাভ টু অ্যারেঞ্জ আনসার ফ্রম দ্য কোশ্চেন থেকে আমাদের আনসার সেট করতে হবে। তো আমাকে যারা যারা দেখতে পাচ্ছে, আমাদের সাথে আছে বেশ কিছু, কয়েকজন আছে। একজন আমাদের স্যার লিখেছেন যে শুভকামনা রইল স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, আলমামুন লিখেছেন শুভকামনা রইল স্যার, থ্যাংক ইউ আলমামুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা যুক্ত হয়েছেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আজকের ক্লাসটা অনেক অনেক হেল্পফুল হবে। কালাম আমাকে লিখেছেন অনলাইন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোচিং স্টার্ট কবে থেকে, এগুলো আপনারা পরবর্তী জানতে পারবেন। ওকে ডিয়ার লার্নার্স, আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নের আনসারে। আমরা প্রশ্নের আনসার কিভাবে সেট করব সেগুলো যদি একটু দেখি। ডিয়ার লার্নার্স, এগুলো একটু সরান্ত। আমাদের প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য নোটিসেবল চেঞ্জ ফাউন্ড ইন আওয়ার সোসাইটি? আমাদের সমাজে কী ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি? তাহলে আমরা এখান থেকে যদি প্রশ্ন আনসারটা সেট করি, এইখান থেকে আমরা দেবো ভার্বটা বাদে আগে সাবজেক্ট দিব। আমরা যদি দেখি দ্য নোটিস, কোশ্চেন থেকে আগে আনসারটা সেট করবেন। দ্য নোটিসেবল চেঞ্জ found in our society is that, এতটুকু আমরা লিখবো ইজ। এটা থেকে প্রশ্ন থেকে আনসারটা সেট করবেন, আগে সাবজেক্ট থেকে শুরু করে বাকি সবটুকু লিখবেন, পরে দেবেন ভার্ব। দ্য নোটিসেবল চেঞ্জ ফাউন্ড ইন আওয়ার সোসাইটি ইজ দ্য প্রেজেন্স of women in workforce outside their house বা outside their home। তাহলে আমরা কি দেখতে পেলাম দেখেন, দ্য নোটিসেবল চেঞ্জ ফাউন্ড ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় সেটা কি? সেটা হলো দ্য প্রেজেন্স অফ উমেন, মহিলাদের উপস্থিতি কোথায়? ইন ওয়ার্কফোর্স, কর্মস্থলে, আউটসাইড দেয়ার হোম, তাদের ঘরের বাইরে মহিলাদের যে কর্মস্থলে উপস্থিতি হয়েছে, এই উল্লেখযোগ্য পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আগে কোশ্চেনটা আপনাকে বুঝতে হবে। এরকম নোটিসেবল চেঞ্জ, এই চেঞ্জটা দেখুন, চেঞ্জ ফাউন্ড ইন আওয়ার সোসাইটি, এটা প্যাসেজের কোন লাইনে দেওয়া আছে ওইটাই আমাদের হবে রিয়েল আনসার। ওই আনসারটাই আপনি লিখে দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনের কাছে যাব। দ্বিতীয় কোশ্চেন, হোয়াট ইজ আনফরচুনেট
হোয়াট ইজ আনফরচুনেট, দুর্ভাগ্যটা কোন দিকে দে। হোয়াট ইজ আনফরচুনেট অ্যাবাউট দ্য রোলস অফ উমেন ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে আনফরচুনেট কোনটা? সেটা হলো এরকম, আমরা দেব এরকম, ইট ইজ আনফরচুনেট, ইট ইজ আনফরচুনেট অ্যাবাউট দ্য রোলস, এটা থেকে পুরোটা মানে প্রশ্ন থেকে আগে আনসারটা সেট করব। ইট ইজ আনফরচুনেট অ্যাবাউট রোলস অফ উমেন ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে মহিলাদের যে ভূমিকা, কখন? ডিউরিং হারভেস্ট টাইম, মহিলাদের যে দুর্ভাগ্যটা কখন হয় বা তাদের ভূমিকাটা দুর্ভাগ্যজনক ধরা হয়েছে কেন? কারণ তারা স্বীকৃতি পাচ্ছে না, কাজে স্বীকৃতি দেওয়া হয় না। সেটা কখন? ডিউরিং হারভেস্ট টাইম দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, বাট ডু নট গেট রিকগনাইজড, কিন্তু তাদেরকে কি করা হয় না? স্বীকৃতি দেওয়া হয় না। দেখবে তাদেরকে বলেন যে কি কাজ করেছো, মানে ওরা যে কাজ করে সারা বছরও কাজ করে, আবার ওই সময় তো আরও কাজ করে, কিন্তু ওই কাজকে কাউন্ট করা হয় না। এতটুকু লিখতে পারেন, অথবা লিখতে পারেন ইন হারভেস্ট, আমি এটাকে আরেকটা আনসার লিখতে পারি যদি এটা আপনাদের জন্য বড় হয়ে যায়। সেটা হচ্ছে এরকম, ডিউরিং হারভেস্ট টাইম, ডিউরিং হারভেস্ট টাইম, ফসল তোলার সময়ে দ্য উইমেন ওয়ার্ক হার্ড, বাট ইট ক্যান নট কাউন্ট বা ক্যান নট কাউন্ট অ্যাজ ওয়ার্ক, তাদের কাজকে গণনা করা হয় না। ক্যান নট কাউন্ট অ্যাজ ওয়ার্ক অ্যান্ড ডু নট গেট রিকগনাইজ, এবং স্বীকৃতি দেওয়া হয় না। ইট ইজ আনফরচুনেট, এটাই দুর্ভাগ্য। ইট ইজ আনফরচুনেট, ইট ইজ আনফরচুনেট, এটা আপনারা লিখে দিতে পারেন। দুইভাবে আমি লিখে দিলাম, আপনি হয় প্রশ্ন থেকে আনসারটা সেট করেন, অথবা এইভাবে লিখতে পারেন, ডিউরিং হারভেস্ট টাইম দ্য উইমেন ওয়ার্ক হার্ড, ফসল তোলার সময় মহিলারা কঠোর পরিশ্রম করে, বাট ইট ক্যান নট কাউন্ট অ্যাজ ওয়ার্ক, ক্যান নট কাউন্ট, অথবা ডু নটও দেওয়া যায়, ডু নট কাউন্ট অ্যাজ ওয়ার্ক, এটাকে কাজ হিসেবে গণনা করা হয় না। অ্যান্ড ডু নট গেট অর্গানাইজড, এবং ডু নট গেট রিকগনাইজ, এবং এটাকে স্বীকৃতি দেওয়া হয় না। রিকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া। ইট ইজ আনফরচুনেট, এটাই দুর্ভাগ্য। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট মেক্স উমেন এন্টার দ্য আউটসাইড ওয়ার্কফোর্স? হোয়াট মেক্স, কি তাদেরকে করে, কি তাদেরকে মানে ওই ওয়ার্কফোর্সে যেতে সাহায্য করে, এরকম একটা বোঝানো হয়েছে। তো আমরা কীভাবে এটাকে আনসার সেট করতে পারি, আপনারা আগে খেয়াল করেন। কোন কারণে মহিলারা কাজে যায় বলেন? কোন কারণে মহিলারা যে কাজে যাচ্ছে, এটা আপনি কি বুঝছেন? তারা যে কর্মস্থলে প্রবেশ করতেছে, কেন করতেছে, কোন কারণে? এতটুকু আমাকে বাংলা একটু লেখেন তো, কি বুঝছেন প্যাসেজটা আমাকে একটু বাংলায় লেখেন, বাংলায় আমাকে একটু লিখে দেন। কোন কারণে মহিলারা কর্মস্থলে প্রবেশ করতেছে, দেখি প্যাসেজটা কে বুঝছে। আমি আনসারটা লিখে দিচ্ছি। আমাদের কতজন লাইভে আছে দেখে না তুমি? হ্যাঁ, 40 না 80? এনে আসে না,
ওকে, এগুলিতে প্যাসেজ থেকে উত্তর বের করে দেখান। এখন প্যাসেজ রয়েছে এক জায়গা, আচ্ছা প্যাসেজ থেকে উত্তরটা বের করে দেখাচ্ছি, প্যাসেজ থেকে উত্তর বের করে দেখাচ্ছি। তাহলে আপনি শুধু বলবেন যে এন্টার দ্য আউটসাইড ওয়ার্কফোর্স, এতটুকু খেয়াল করেন, এন্টার দ্য আউটসাইড ওয়ার্কফোর্স। আমরা একটু প্যাসেজ দিয়ে চলে যাই। তো এইখানে যদি আমরা দেখি, লুক, এই যে দেখেন, it is due to economic necessity or the urge to establish an individual identity or both. Nowadays many women are entering the outside workforce. তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস দেখতে পারি যে workforce, এই যে many women are entering the outside workforce, কোন কারণে যাচ্ছে? ইকোনমিক নেসেসিটি। এদের খেয়াল করেন, বলছে হোয়াট মেক্স টু এন্টার দ্য আউটসাইড ওয়ার্কফোর্স টু উইমেন, মহিলারা যে ঘরের বাইরে বা বাহিরে যে কর্মস্থলে কাজ করতেছে, কি কারণে, কোন কোন কারণে? তাহলে আমাদের সেটা হচ্ছে ইকোনমিক নেসেসিটি। ইকোনমিক নেসেসিটি, আর্থিক প্রয়োজনের অথবা আর্টস টু এস্টাবলিশ অ্যান্ড ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। তাহলে আপনি লিখবেন কি, এখান থেকে এতটুকু লিখতে পারি, এইখান থেকে ডিউ টু ইকোনমিক নেসেসিটি or the urge to establish an individual identity or both. Nowadays many women are entering the outside workforce, এতটুকু লিখে দিবেন, ওইখান থেকে শুরু করে ওই ওয়ার্কফোর্স পর্যন্ত। যে ভাই লিখছিলেন যে প্রশ্ন প্যাসেজ থেকে আনসার খুঁজে বের করে দেখান, সে কি কথাটা বুঝছেন কিনা আমি দেখি, কথাটা কি বোঝা গেছে কিনা ভাই? নয়ন ভৌমিক, আপনি কি এখন বুঝতে পারছেন? ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাব। হ্যাঁ, এক ভাই লিখছিল আর্থিক ও স্বনির্ভর হওয়ার জন্য, ভেরি গুড, সুন্দর কোশ্চেন আনসার দিছিল, বাংলাতেই দিছিল। আর একজন লেখছে, আলমগীর রোকন লেখছেন স্বাধীনতা ও আর্থিক উপার্জনের জন্য। নয়ন ভৌমিক লিখছে টাকা কামানোর জন্য। আর একজন লেখছে বাংলাতে মহিলাদের কাজে যথেষ্ট মূল্যায়ন না হওয়ায় তারা সব কি স্বাবলম্বী হওয়ার জন্য বোঝাতে চাইছে, বাইরে কাজ করছিলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, আমরা ভাই তাহলে পরবর্তী কোশ্চেনের দিকে হাজির হতে যাচ্ছি। আশা করি আপনারা এরকম করে আপনারা পারবেন। পরবর্তী কোশ্চেনের দিকে আমি যাব। এটাও আমি আপনাদের দেখাই দেবো, এই প্যাসেজ থেকেই দেখাই দেবো। আগে কোশ্চেনটাকে দেখে আসি, চলেন কোশ্চেনটাকে দেখে আসি। কোশ্চেনটা হচ্ছে এরকম, হু আর নাও কামিং আউট অফ দেয়ার হাউসেস, হু আর কারা, আর নাও কামিং এখন আসতেছে, আউট বাইরে, অফ দেয়ার হাউসেস তাদের ঘরের বাইরে এখন কারা আসতেছে, টু আর্ন অ্যান্ড বিকাম ইন্ডিপেন্ডেন্ট, উপার্জন করার জন্য এবং স্বনির্ভর হওয়ার জন্য কারা বাইরে, মানে এখন ঘরের বাইরে আসতেছে, কর্মস্থলে আসতেছে। বলেন তো কোন ধরনের মহিলারা আসতেছে? এটা হলো প্রশ্ন। তাহলে আমরা যদি কোন ধরনের মহিলা আসতেছে সেটা যদি দেখি, তাহলে এখানেই দেখতে পারবো যে কোন ধরনের মহিলারা আসতেছে। আপনারা জানেন আমি এটা আলোচনা করেছিলাম যে কোন ধরনের মহিলারা তখন দেখাচ্ছিল, এই যে লাস্টে যে উমেন, যেখান থেকে উমেন উইথ আ লিটল এডুকেশন, সরি এইখান থেকে এডুকেটেড উমেন, এখান থেকে আমরা দিব, এখান থেকে এডুকেটেড উমেন, শিক্ষিত মহিলারা, হু আর ওয়ার্ক ছিল এখানে, হু আর অপশন টু ওয়ার্ক, শিক্ষিত মহিলারা যারা কাজের উপযুক্ত তারা তো আসতেছেই, বাট অলসো উমেন উইথ আ লিটল এডুকেশন ওর নো এডুকেশন হ্যাভ কাম টু আর্ন অ্যান্ড বিকাম সেলফ রিলায়েন্ট। এখানে প্যাসেজে সেলফ রিলায়েন্ট আর ওখানে প্রশ্ন ছিল ইন্ডিপেন্ডেন্ট, একই কথা, এই যে স্বনির্ভর। তাহলে কোন কোন মহিলারা আসতেছে আমরা যদি এখন আপনাদের
ওইখান থেকে লিখে দেই, প্যাসেজ থেকে এই লিখব। ওয়েল, তাহলে আমরা এখানে লিখব এডুকেটেড, পুরো প্যাসেজটা লিখবো না আমরা, এডুকেটেড উমেন, তারপর লিটল এডুকেটেড, ওয়ার নো এডুকেশন, কোনো শিক্ষাই নাই, সাস উমেন, এই ধরনের মহিলারাও, তারপর কি লিখবো, আর কামিং, বা আর নাও কামিং আউট অফ দেয়ার হাউসেস টু আর্ন অ্যান্ড বিকাম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কোন কোন মহিলারা? এই হু দিয়ে প্রশ্ন থাকলে হু এর জায়গায় ওই ব্যক্তির নাম লিখে দিবেন, তারপরে বাকি অংশ লিখে দিবেন। আমি হু এর জায়গায় কি লিখলাম? এডুকেটেড উইমেন, শিক্ষিত মহিলারা, লিটল এডুকেটেড, অল্প শিক্ষিত, ওর নো এডুকেশন, অথবা কোনো শিক্ষাই নাই, সাস উইমেন, এই ধরনের মহিলারা। তারপরে এই হুয়ের জায়গায় এইটুকু লিখবো, বাকি অংশ লিখবো আর নাও কামিং আউট অফ দেয়ার হাউসেস টু আর্ন অ্যান্ড বিকাম ইন্ডিপেন্ডেন্ট। আশা করি এটা আমরা বুঝতে পারছি। লাস্ট কোশ্চেন, মেনশন মানে উল্লেখ করো, এটা ডব্লিউএইচ ওয়ার্ড দেয় নেই, মেনশন উল্লেখ করো সাম অফ দ্য অ্যাক্টিভিটিস, কিছু কর্মকাণ্ডের নাম উল্লেখ করো, ডান বাই আওয়ার রুরাল উমেন, আমাদের মহিলারা যা করে থাকে ডিউরিং হারভেস্ট টাইম। এখান থেকে আমরা যে আনসার লিখি, আমরা আনসারটা কি লিখবো? ডিউরিং হারভেস্ট টাইম উমেন, হেল্প দেয়ার হাজবেন্ডস, মহিলারা তাদের স্বামীদেরকে সহযোগিতা করে থাকে। কিভাবে সহযোগিতা করে? যেমন টু কালেক্ট ক্রপস, ফসল তুলতে, একটা কথা। তারপরে কি? ক্লিন ক্রপস, এই ফসলগুলোকে পরিষ্কার করতে। যেমন ধান কেটে এনে রেখে দিল মহিলারা, ওটা মাড়ায়, মানে ওই যে ধান গাছ থেকে ধানটাকে আলাদা করে রাখে, এটাকে বলে ক্লিন ক্রপস। এরপরে আবার পরিষ্কার করে, যে ওই বাতাসে ওইখান থেকে পরিষ্কার করে। ধান পুরুষরা ধান মাড়ায়ও দেয়, কিন্তু মহিলারা পরিষ্কার করে কিন্তু। ক্লিন ক্রপস। আর কি কি করে? তারপরে মেক পেডি টু রাইস, এই পেডি মানে ধান থেকে চাউল তৈরি করে। অ্যান্ড সো অন মানে এবং আরো অনেক কিছু এরকম। ওরা বলছে সাম, কিছু উল্লেখ করো, মেনশন সাম, কিছু উল্লেখ করো। আমরা কয়েকটা উল্লেখ করে দিলাম। আমরা লিখব ডিউরিং হারভেস্ট টাইম, ফসল তোলার সময়ে, উমেন হেল্প দেয়ার হাজব্যান্ডস, মহিলারা তাদের হাজব্যান্ডদেরকে সাহায্য করে থাকে। কিভাবে? কি ক্ষেত্রে? যেমন টু কালেক্ট ক্রপস, ক্লিন ক্রপস, মেক পেডি টু রাইস অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু। এরকম করে নিজের থেকে এই প্রশ্নের উত্তরটা নিজের থেকে লিখতে হবে। এটা কিন্তু প্যাসেজে দেওয়া নাই। তো দুই একটা প্রশ্ন এরকম নিজের থেকে আনসার, একটা পাঁচটার মধ্যে ধরেন একটা লিখতে হবে। আর কখনো কখনো সবগুলোই প্যাসেজ থেকে লেখা যায় এরকম। এখন যদি দেখেন যে আপনি অত্যন্ত দুর্বল ইংলিশে, যদি আপনি পারতেছেন না, তাহলে এক মার্ক আপনি ছাড়তে হবে। আর এক দুই মার্ক আমরা ছাড়লে এটা আশা করা যায় তেমন কোনো প্রবলেম হবে না। তো এরকম একটা প্যাসেজ আমরা দেখতে পাইলাম, আশা করি বুঝতে পারছি। আমরা আর একটা প্যাসেজ দেখব, কিন্তু তার আগে আপনাদের কিছু কমেন্টস আমি পড়ে শোনাবো। আপনারা কি আমার এই পড়াটা বুঝতে পারছেন কিনা? যেটা দেখাইছি এটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। তবে আমি একটা জিনিস আপনাদের জিনিসটা দেখাই দেই, যে আমরা কিভাবে আনসারগুলো ডব্লিউএইচ ওয়ার্ডের কোশ্চেনগুলো আনসার করবো। যেমন ধরো হু দিয়ে প্রশ্ন করলে আনসার কিভাবে করবেন? আনসার হবে এরকম, হু দ্বারা প্রশ্ন করলে কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়, ব্যক্তির পরিচয়,
ব্যক্তির পরিচয় বা ব্যক্তির নাম লিখবা, ব্যক্তির নাম লিখবে প্লাস ভার্ব থেকে শুরু করে বাকি অংশ, ভার্ব প্লাস বাকি অংশ বসবে, পরে ফুল স্টপ। তাহলে হু দিয়ে প্রশ্ন করা হলে আমরা কিভাবে আনসারটা সেট করব? হু এর জায়গায় কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাইছে, ওই ব্যক্তির পরিচয় বা ব্যক্তির নাম লিখবো, এরপরে সেন্টেন্সে ভার্ব আছে, ভার্ব প্লাস থেকে শুরু করে অবজেক্ট যাতে সব বসে যাবে। এটা হলো হু এর আনসার। যদি হোয়াট থাকে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা কিভাবে আনসার সেট করব? প্রথমে প্রশ্ন থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে। প্রশ্ন থেকে প্রথমে করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা বসাবো, এরপরে হোয়াটের আনসার দিব প্লাস হোয়াট, যে জিনিসটা জানতে চাই, হোয়াট দ্বারা যেটা জানতে চাওয়া হয়েছে, হোয়াট এর আনসার বসবে। এটা যদি হাউ দিয়ে প্রশ্ন করা হয়, আমাদের করণীয় কি? হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা করব, প্রথমে প্রশ্ন থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে শেষ পর্যন্ত লিখব, এরপরে দিব কি, এই হাউ এর উত্তরের জন্য দিব বাই, হাউ এর উত্তরের জন্য দিব বাই, আবার হাউ এর উত্তর দেওয়ার জন্য সেখানে তো একটা ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই এতটুকু হচ্ছে হাউ এর উত্তর, হাউ এর জন্য আনসার। তাহলে কি হলো ভাই, যেটা আমরা দেখি হাউ দিয়ে প্রশ্ন করছে যে হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম, তাহলে আমরা উই ক্যান সলভ দিস প্রবলেম, উই ক্যান সলভ দিস প্রবলেম এতটুকু লিখে পরে হাউ এর জন্য লিখবো বাই, পরে ওই কীভাবে সমাধান করা যায়, ধরেন বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস লোকজনের সচেতনতা বাড়িয়ে, জনসচেতনতা সৃষ্টি করার মাধ্যমে। তাহলে আমরা প্রশ্ন থেকে সাবজেক্ট বা অবজেক্ট দিব, তারপরে হাউ এর আনসারের জন্য বাই, বাইয়ের পরে ভার্ব এলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, বাই একটা প্রিপজিশন, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ধরুন হয় দ্বারা প্রশ্ন করলে, হয় দিয়ে প্রশ্ন করলে কিভাবে আনসার হবে? আনসারটা সেট করবেন এইভাবে, ওই সেম প্রশ্ন থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবার হয় মানে কেন, কেনর জন্য একটা কারণ দিতে হয়, এই কারণের জন্য আপনি এখানে লিখতে পারেন বিকজ, বিকজ লিখে আবার ধরেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবেন, এটা হচ্ছে হয় এর আনসার করার জন্য, হয় এর জন্য আনসার। বিকজ দিয়ে ওই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট জানবেন, এটা প্যাসেজ থেকে নিয়ে আসবেন। তাহলে যেটা দেখা যায় হয় দিয়ে প্রশ্ন করলে অবশ্যই কোনো কারণ জানতে চাওয়া হয়, তাই কারণের জন্য বিকজ দেবো। প্রথম প্রশ্ন থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে, দেন হয় এর আনসার করার জন্য বিকজ দিব। আমরা অন্যভাবে করতে পারি, শুধু টুও করা যায়, টু দিয়েও করা যায়, বিকজ না দিয়ে টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট এভাবেও করা যাবে, তো বিকজ দিয়ে করলে ভালো হয়। তো বিকজ দিয়ে আমরা পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাসেজ থেকে আনবো। ভাই আপনাকে যদি বলা হয় হোয়েন দিয়ে প্রশ্ন করে, হোয়েন দিয়ে প্রশ্ন করলে সময় জানতে চাওয়া হয়, সময় জানতে চায়, হোয়েন মানে কখন, তার মানে সময় জানতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আনসার করার জন্য সেমভাবে প্রশ্ন থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে, প্লাস আপনি হোয়েনের আনসার হিসেবে হোয়েনের আনসার টাইম বসাই দিবেন, হোয়েনের আনসারটা টাইম বসাবেন। হোয়েন মানে কখন, তারপর ওই কখনটা ওই টাইমটা ওখানে বসাই দিতে হবে। যেমন আমরা যদি বলি ওই যেটা প্যাসেজ পড়ালাম,
ইউজুয়াল এরকম দিল, হোয়েন টু উমেন হেল্প দেয়ার হাজব্যান্ড মোস্টলি, অধিকাংশ ক্ষেত্রে মহিলারা পুরুষদের কোন কাজে সহায়তা করে, কখন কোন সময়। তারপর হোয়েন দ্বারা আমরা লিখবো জেনারেলি উইমেন হেল্প দেয়ার হাজব্যান্ড ডিউরিং দ্য হারভেস্ট টাইম। ওই যে হোয়েনের আনসারটা শেষে দিয়ে দেবো, ডিউরিং দ্য হারভেস্ট টাইম, এরকম করে ফসল উত্তোলনের সময়। এটা হোয়েন থাকলে এরকম করব। আমি আর একটা কোশ্চেন দেখাচ্ছি, ধরেন হয়ার থাকলে, হয়ার দিয়ে প্রশ্ন করলে সেক্ষেত্রে স্থান জানতে চাওয়া হয়, স্থান জানতে চায়। হোয়ার মানে কোথায়, স্থান জানতে চাই। তখন সেম ভাবে আমরা আনসার করব কিভাবে ভাই, প্রশ্ন থেকে আনসার। প্রশ্ন থেকে কিভাবে আনসার সেট করবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে স্থান বসাবেন। হোয়ারের জন্য স্থানটা বসাই দিবেন, অথবা ওই প্রশ্নটা প্যাসেজের কোথায় আছে ওইখানে স্থানটা তো আছেই, তাহলে সেটা আপনি জানতে পারবেন। তাহলে ডিয়ার লার্নার্স, এই যে আমি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন থাকে সেইগুলোর প্রশ্নের উত্তর কিভাবে করবেন আমি এটা লিখে দিলাম, এটা আপনি পরবর্তীতে খাতায় নোট করতে পারেন। এই জিনিসটা যেটা দেখাই দিলাম এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানান। আমি যে দেখালাম এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা। আমি যেটা দেখালাম এটা কি আপনারা বুঝতে পারছেন, কমেন্টসের মাধ্যমে জানান। আর এই জিনিসটা নোট করে রাখবেন, কিছু প্যাসেজ প্র্যাকটিস করবেন। আমি এখন অন্য একটা প্যাসেজ আলোচনা করব। তো আসলে কি যে শর্টকাট ওয়েতে সব কিছু বোঝানো তো একটু কঠিন হয়ে যায়, তারপরেও আমাদের স্টুডেন্টদের অনেকে সময় পায় না, নিজের জন্য যে টাইম ইনভেস্ট করবে সেটাই দিতে পারে না। দেখবেন যে তড়িঘড়ি করে কেমন একটা অবস্থা, যে যা হয় হবে। লাইফে দিয়ে কোনো কিছু একটা সেটেলমেন্ট করার প্রয়োজন আছে, সাকসেস দরকার আছে, সময়কে ভালো কাজে ব্যয় করতে হবে। এটা দেখবেন যে ওদের মাঝে গুরুত্ব খুব কম আমরা দেখি। হোয়াট এভার ডিয়ার লার্নার্স, আমরা চলে যাব পরবর্তী একটা আলোচনায়। এবার আমরা আরেকটা প্যাসেজ দেখব, আরেকটা প্যাসেজ যেটা যারা যে তড়িঘড়ি করে ছটফট করে, অস্থিরতা তাদের মধ্যে থাকে, কোনো কিছু ভাল লাগে না কিন্তু সফল হতে চায়, চাকরি পেতে চায়, তাদের জন্য এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। ডিয়ার লার্নার, দেখেন দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ, জীবনে সফলতার যে গোপনীয়তা সেটা কি, লাইস ইন, সেটা আছে কোথায়, নিহিত আছে কোথায়, দ্য প্রপার ইউজ অফ টাইম, উপযুক্ত সময়ের ব্যবহারের মধ্যে। তার মানে যদি আমরা ভালোভাবে টাইমকে ব্যবহার করতে পারি তার মধ্যেই জীবনের সফলতা নিহিত, আর সফলতার গোপনীয়তা রহস্য লুকায়িত আছে। তাহলে জীবনের সফলতার গোপনীয়তা বিদ্যমান কোথায়, প্রপার ইউজ অফ টাইম, ভালোভাবে সময়ের ব্যবহার করা। মেনি অফ আস আর অ্যাপ্ট টু ফরগেট দ্যাট এভরি মোমেন্ট ইজ প্রিসিয়াস, আমাদের অনেকেই ভুলে যান যে জীবনের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। লাইফ ইজ শর্ট, জীবন কিন্তু সংক্ষিপ্ত। টাইম ইজ আনসার্টেইন, সময় হচ্ছে যেটা অনির্দিষ্ট। তো কতটুকু আমার সময় আমি কিন্তু নির্ধারণ আমি জানি না, অনির্ধারিত। আমার জীবনে কতটুকু সময় আছে আমি কি জানি, এটা আনসার্টেইন, নট সার্টেইন, এটা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট এটা বিষয়। উই ডু নট নো হোয়েন উই শ্যাল বি কল্ড অ্যাওয়ে ফ্রম দিস ওয়ার্ল্ড বাই ডেথ, আমি জানি না মৃত্যুর দ্বারা এই পৃথিবী ছেড়ে আমাকে যে যেতে হবে, কখন আমার ডাক চলে আসে, এই জিনিসটা আমি জানি না। উই ডু নট নো, আমরা জানি না, হোয়েন উই শ্যাল বি কল্ড, আমাদের কখন ডাক আসবে, কল্ড অ্যাওয়ে ফ্রম দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী ছেড়ে যেতে হবে, বাই ডেথ, মৃত্যুর মধ্য দিয়ে। ডিউরিং দিস লিমিটেড অ্যান্ড আনসার্টেইন পিরিয়ড, এই সীমাবদ্ধ এবং অনির্দিষ্ট সময়ের মধ্যে উই হ্যাভ আ লট অফ থিংস টু ডু,
আমাদেরকে অনেক জিনিস করতে হবে। ইফ উই ওয়েস্ট দ্য প্রিসিয়াস মোমেন্ট, আমরা যদি এই মূল্যবান মুহূর্তগুলোকে নষ্ট করি অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের, ইন আইডলনেস, অলসতায়। ইফ উই ওয়েস্ট দ্য প্রিসিয়াস মোমেন্ট অফ আওয়ার লাইফ ইন আইডলনেস, যদি অলসতার মাধ্যমে, অলসতার মধ্য দিয়ে আমাদের জীবনের এই মূল্যবান মুহূর্তগুলোকে নষ্ট করি, উই রিডিউস দ্য আওয়ার্স অফ ওয়ার্ক অ্যাভাইলেবল টু আস, আমাদের জন্য যা ছিল পর্যাপ্ত সেই উপযুক্ত সময়গুলোকে আমরা কি করব? কমিয়ে দিব, কমে যাবে আমাদের সময়। যে নির্ধারিত সময় ছিল অলসতায় কাটাইছি, আমাদের যে সময় ছিল সেই সময় থেকে ওই যেগুলো কাজ করার জন্য ওই সময়টা কমে যাবে। উই উইল সাকসেস, আমরা যে সফল হব, উইল বি ডিফিকাল্ট টু অ্যাচিভ, আর এটা অর্জন করা অনেক কঠিন হয়ে যাবে। আমরা যে সফল হতে চাই সেটা অর্জন করা কঠিন হয়ে যাবে, কারণ সময় নাই তো। কারণ সময়টাকে যে অবহেলা করেছি, এলোমেলোভাবে সময়টাকে ব্যয় করেছি। It is only by utilizing every minute that we can hope to achieve success in our endeavor. It is only by utilizing every minute, প্রতিটা মিনিটকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে we can hope, আমরা আশা করতে পারি to achieve success in our endeavor. In our endeavor মানে প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা সফল হতে পারি, এটা আমরা আশা করতে পারি। কিভাবে? যদি প্রতিটা মিনিট ব্যবহার করতে পারি। আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আমাদের লাইভ ক্লাসে অনেকজন যুক্ত হয়েছে, দেখবেন যে কিছুক্ষণ পরে বেশ কয়েকজন চলে গেছে। মানে ওরা যে কোনটা কি করবে এটা যদি ম্যাচিউর ডিসিশন না নেওয়া হয়, ম্যাচিউরিটি যদি জীবনে না আসে, তাহলে আপনি সফলতা কেমনে আসবে বলেন? এদের কাজ থাকে যে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, অথচ ও গুরুত্ব দিবে না। বুঝছেন? ফ্রি জিনিস পাইলে যা হয় আর কি। তবে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমকে ধন্যবাদ যে এরকম একটা মহতি উদ্যোগ কাজ করেছে, মহতি উদ্যোগ নিয়েছে, যাদের প্রয়োজন তাদের জন্য। আর যারা ওই এলোমেলোভাবে জীবনযাপন করবে ওদের সম্বন্ধে আসলে বলার কিছু নাই ভাই, ওদের সঙ্গে কি বলবো বলেন? যাই হোক, উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে টাইম অনস লস্ট ইজ লস্ট ফর এভার, সময় যদি একবার হারিয়ে যায় এটা সারা জীবনের জন্য হারিয়ে যাবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। দ্য ইয়াং ম্যান হু আইডলস অ্যাওয়াই হিজ টাইম, একজন তরুণ ব্যক্তি, একজন যুবক ব্যক্তি যে সময়কে অলসতায় কাটায়, ইজ শিওর টু ফাইন্ড হিমসেলফ ইন লেটার ইয়ার্স এ বার্ডেন টু হিমসেলফ অ্যান্ড টু আদার্স, সে পরবর্তী জীবনে এটা নিশ্চিত যে সে তার নিজের জীবনে বাধা প্রাপ্ত হবে এবং অন্যদের কাছে সে বোঝা হয়ে যাবে। বার্ডেন মানে বোঝা, সে বোঝা হয়ে দাঁড়াবে, তার নিজের জীবনটাকেই নিজের কাছে বোঝা হবে। ইভেন কি হবে? অ্যান্ড টু আদার্স, অন্যদের কাছে সেই ব্যক্তি বোঝা হয়ে যাবে। আপনি যদি যথাসময়ে টাইম টু টাইম কাজ না করেন, সফল যদি না হন, দেখবেন আপনি আপনার পরিবারের কাছেই বোঝা হয়ে গেছেন। তাহলে কি করতে হবে? এভরি মিনিট ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইট, এভরি মিনিট ইউ হ্যাভ টু ইউজ ইট প্রপারলি। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই আইডলনেস, অলসতার মাধ্যমে টাইমকে করা যাবে না। তাহলে আমরা কি করব? আমরা যারা মিডল ক্লাস ওর লোয়ার মিডল ক্লাস থেকে আসছি, লো মিডল ক্লাস থেকে, উই হ্যাভ টু থিঙ্ক দ্যাট, আমাদের চিন্তা করতে হবে যে আমরা টাইমকে ইনভেস্ট করতে পারবো, আমরা লেবার, দ্যাট মিনস পরিশ্রমটাকে ইনভেস্ট করতে পারবো। টাইম অ্যান্ড লেবার, এই দুইটা পার্ট যদি টুগেদার কাজ করে, একসাথে কাজ করে, সাকসেস মাস্ট কাম। মনে রাখবেন, শুধু পরিশ্রম করলে সফলতা আসে না, বুদ্ধিমানের সাথে পরিশ্রম করতে হবে। বুদ্ধিহীন পরিশ্রম অর্থহীন। দ্য লাইফ অফ দ্য গ্রেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ অ্যান অবজেক্টিভ লেসন টু আস, মহৎ একজন ব্যক্তি যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার জীবনী আমাদের জন্য বিশাল একটা শিক্ষণীয় বিষয়। হি অ্যাচিভড গ্রেটনেস, তিনি যে মহত্ব বা মহিমা জীবনে, ইন লাইফ, জীবনের মহিমা বা জীবনের মহত্ব অর্জন করেছিলেন বিকজ কারণ হি মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম, তিনি সময়ের উত্তম ব্যবহার করছেন। উনি পড়াশোনা করার জন্য দেখা যাচ্ছে যে ওই সময়ে উনি বাইরে রাস্তায় ওই পিলার, বিদ্যুতের যে পিলার ছিল সেখানে বসে উনি পড়াশোনা করছে, এমনও কথিত আছে। যাই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা কাহিনী এখানে নিয়ে এসছে। তো এরকম করে আমাদের এখানে কয়েকটা প্যাসেজটা দেওয়া থাকলো। এখানে ইম্পর্টেন্স অফ টাইম, ইম্পর্টেন্স অফ টাইম, বিকজ টাইম ইজ ভেরি প্রিসিয়াস, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। আর টাইম ওয়েস্ট করলে কি হবে? টাইম ইউটিলাইজ করলে আমাদের যে সফলতা আসবে, সাকসেসফুল লাইফ আমরা লিড করতে পারবো, সে বিষয়ে আলোচনা করেছে। তো আমরা এখন যদি এখানে 5টা কোশ্চেন দিই, আমি 5টা কোশ্চেনের বাংলা করে দিচ্ছি, বাট ইউ
বাট আপনাদের আনসারটা নিজে থেকে করতে হবে। স্যার কম্প্রিহেনশনটাতে এত সময় দিতেছেন মনে হচ্ছে এটাই বুঝি এক্সামে আসবে, এটাতে শুধু কি লেখছে, এটা সামারি আর টেকনিক দিয়ে গ্রামারের বেশি সময় দিলেই ভালো হয়। ধন্যবাদ, আপনি তো সুন্দর লিখেছেন যে গ্রামারের প্রতি সময় দিলে ভালো হয়। একটা মেনি মাইন্ডস, আর কিছু লোক জানাইছে যে আমাদের এইটার প্রতি গুরুত্ব বেশি দেন, কারণ আমরা প্রিলির জন্য তো গ্রামার শিখি, তাদের আবার মতামত এটা। তাহলে আমি কোন দিকে যাব বলেন ভাই? আপনি যেমন আপনারটাও রাইট আছে, তো আমরা হয়তো বা গ্রামারের জন্য আর একটা ক্লাসের আয়োজন করতে পারি। তো এটা কিন্তু একদম সহজ ছিল, যেমন আপনি বুঝছেন যে এটা সহজ, কিন্তু অন্যরা কেন যেন এটাকে ভয় পেয়ে যায়। তো যাই হোক, আমি 5টা কোশ্চেনের বাংলা করে দিচ্ছি, এটা আপনাদের হোম টাস্ক থাকবে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডু মেনি অফ আস অফেন টেন্ড টু ফরগেট? আমাদের অনেকে প্রায় কোন জিনিসটা করতে ভুলে যায়, কোন জিনিসটা, সেটা আমরা দেখব। অবশ্যই যে মেনি অফ আস অফেন টেন্ড টু ফরগেট টু ইউটিলাইজ দ্য প্রপার ইউজ অফ টাইম, যে ভালোভাবে সময়ের ব্যবহার করতে এটাই ভুলে যায়। হোয়াট হ্যাপেন্স ইফ উই ওয়েস্ট আওয়ার টাইম? আমরা যদি সময়েরকে অপচয় করি কি ঘটবে? তাহলে ইফ উই ওয়েস্ট টাইম আওয়ার লাইফ উইল বি বার্ডেন টু আওয়ার সেলফ ইভেন টু আদার্স অ্যান্ড উই হ্যাভ টু ফেস ডিফিকাল্ট মোমেন্ট। আমরা যদি সময়কে অপচয় করি, আমাদের জীবন আমাদের নিজেদের কাছেই বার্ডেন, বোঝা হয়ে যাবে, অন্যদের কাছেও বার্ডেন হয়ে যাবে, বোঝা হয়ে যাবে, এবং আমাদের অনেক কঠিন হয়ে যাবে। সাকসেস উইল বি ডিফিকাল্ট, সফলতা কঠিন হয়ে যাবে। নেক্সট, এগুলো কিন্তু আপনারা লিখবেন, আমাকে দেখাবেন। হোয়াট ইজ দ্য ওয়ানলি ওয়ে ফর আস টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ? একমাত্র পথ কোনটা, জীবনের সফলতার একমাত্র পথ কোনটা? তাহলে আমরা যে হোয়াট আছে, তাহলে আনসারটা কী করবো? দ্য ওনলি, এই যে হোয়াট দিয়ে প্রশ্ন করে থাকলে আমরা প্রথম এখান থেকে আনসার সেট করবো, পরে ভার দেবো। দ্য ওনলি ওয়ে ফর আস টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ ইজ ইউটিলাইজিং প্রপার টাইম, বা ইজ উই হ্যাভ টু ইউজ, এটা দিয়ে ইজ দেওয়ার পর টু ইউজ টাইম প্রপারলি, এটাও দিতে পারেন। ইজ দেওয়ার পর দেবেন ইজ টু ইউজ টাইম প্রপারলি, সময়ের উত্তম ব্যবহার করা। হোয়াট উইল হ্যাপেন টু এ ইয়াং ম্যান হু আইডল থ্রু হিজ লাইফ? একজন যুবক ব্যক্তি যে টাইমকে অলসতায় কাটায়, তার কি ঘটবে যদি সময়কে অলসতায় কাটায়? এটা আলোচনা করেছে, এটা আপনারা লিখবেন। হাউ ডিড দ্য গ্রেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যাচিভ গ্রেটনেস ইন লাইফ? এই যে হাউ দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা কী লিখবো? দ্য গ্রেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এর তো ডিড থাকলে আমরা ভার্বের পাস্ট ফর্ম করে দেবো, ডিড থাকলে পাস্ট ফর্ম, ডাস থাকলে ভার্বের সাথে এসবিএস যোগ করে দেবো। দ্য গ্রেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যাচিভড গ্রেটনেস ইন লাইফ বাই, ওই যে হাউ থাকলে বাই দিব, বাই ইউজিং টাইম প্রপারলি, এতটুকু বাই ইউজিং টাইম প্রপারলি। ডিয়ার লার্নার্স, দিস ইজ ইউর হোম টাস্ক। আশা করি আজকে আমরা রিটেনের ফার্স্ট পার্টটা আলোচনা করলাম, সেকেন্ড পার্টে আমরা গ্রামার আলোচনা করব, তারপরে আপনার ওই যে সম্পাদকের কাছে কীভাবে অ্যাপ্লিকেশন লেখা যায় সেটা নিয়ে একটু আলোচনা করতে পারি। তো আপনাদের কারো কোনো মতামত থাকলে এখন পেশ করতে পারেন, কারো কোনো মতামত থাকলে পেশ করতে পারেন। আমরা আগামী ক্লাসে কোন পার্টটা করলে বেশি গুরুত্বের সাথে করলে আপনাদের জন্য উপকার হবে সেটা একটু আমাকে জানান। কোন জিনিসটা আলোচনা করলে আপনাদের সবথেকে বেটার হবে, ইট উইল বি বেটার ফর ইউ অ্যান্ড বেটার ফর রেলওয়ে এক্সাম, আপনারা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাইতে পারেন। রেলওয়ে রিটেন প্রস্তুতি ব্যাচের বিস্তারিত জানতে চাই। আচ্ছা, বিস্তারিত জানলে আমাদের এখানে জানাই দিবে, এখানে বিস্তারিত জানাই দিবে। আমাদের আগামী পাঠ কোনটা আলোচনা করলে বেটার হবে আপনি সেটা আমাকে জানাইতে পারেন। আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন আগামী ক্লাস কবে নিলে ভালো হয়, কোন কোন বিষয় আলোচনা করলে ভালো হয়, সেই জিনিসগুলো আমাকে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার্স কোচিং হোম আপনাদের জন্য সেই ক্লাসের আয়োজন করবে, এবং আপনারা অন্যদেরকে দেখার জন্য বা আপনার নিজের জন্য হলেও এই রিটেন পার্টের এই তথ্যগুলো সংগ্রহে রাখার জন্য টাইম লাইনে রেখে দেবেন, শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন, অথবা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা কমেন্টস লিখতে থাকেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর স্টেইং উইথ আস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইনশাআল্লাহ সি ইউ নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।